জীবের দেহ যেমন কোষ দ্বারা গঠিত, তেমনি কোষ জীব দেহের কাজেরও একক। অর্থাৎ জীব দেহে যত ক্রিয়াকলাপ সংঘটিত হয় সেগুলোরও একক হলো কোষ। আর এই কোষ গাঠনিকভাবে একটা বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত। বৈষম্যভেদ্য পর্দা। আমরা যদি একটা কোষের কথা বলি যে একটা কোষ এরকম একটা পর্দা দ্বারা আবৃত, এই যে একটা পর্দা বা ঝিল্লি, এই ঝিল্লিটার নাম কোষ ঝিল্লি, যেটাকে আমরা বলি যে সেল মেমব্রেন। তো এই সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লিটা সকল কোষে বিদ্যমান, সকল কোষেই আছে। এটা বৈষম্যভেদ্য একটা পর্দা। এটা কেমন পর্দা? বৈষম্যভেদ্য পর্দা। অর্থাৎ এর ভিতর দিয়ে সকল পদার্থ গমন করতে পারে না, অতিক্রম করতে পারে না, একদিক থেকে আরেক দিকে যেতে পারে না, বৈষম্য হয়, কিছু যেতে পারে কিছু যেতে পারে না। এই জন্য এই পর্দাটার নাম বৈষম্যভেদ্য পর্দা। এখন এই বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত, এই পর্দা দ্বারা আবৃত জীবদেহের গঠন ও কাজের একক, গঠন ও কাজের এককে কোষ বলে। এখন এই যে কোষ, এই কোষের একটা প্রধান বৈশিষ্ট্য সেখানে বলা হয়েছে কোষের সংজ্ঞার মধ্যে, যে সংজ্ঞাটা দিয়েছেন বিজ্ঞানী লুই ও সিকে বিজ 1969 সালে। সেই সংজ্ঞার মধ্যেই কথা বলা হয়েছে যে কোষ বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত হবে এবং জীবদেহের গঠন ও কাজের একক, এবং সে অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, অর্থাৎ নিজের মতো কোষ তৈরি করতে পারে। বিষয়টা কেমন? অন্য কোনো সজীব মাধ্যম লাগবে না, একটা কোষ যেখানে আছে সেখান থেকেই সে বিভাজিত হয়ে আবার কোষ তৈরি করতে পারবে। তাহলে কোষের সংজ্ঞা কি হলো? বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম বা নিজের সংখ্যাকে বৃদ্ধি করতে সক্ষম, তাকে কোষ বলে। আর এই ক্ষেত্রেই ভাইরাসের কথা আসে, যে ভাইরাস নিজের সংখ্যাকে বৃদ্ধি করা সজীব মাধ্যম ছাড়া পারে না, অর্থাৎ কোনো জীব দেহের ভিতরে প্রবেশ করা ছাড়া ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে না। ভাইরাস যখন পরিবেশে থাকে একটা জড় বস্তুর মতো পড়ে থাকে, নির্জীব বস্তু। তাহলে ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি কখন করে? সজীব মাধ্যমে, জীব দেহের ভিতরে, জীব কোষের ভিতরে। তাহলে সজীব মাধ্যম ছাড়া যেহেতু ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে না, এই জন্য আমরা জানি যে ভাইরাসে কোষ নেই, ভাইরাস অকোষীয়, ভাইরাস অকোষীয়। কিন্তু ব্যাকটেরিয়া কোষীয়, কারণ ব্যাকটেরিয়া যে কোনো পরিবেশে সংখ্যা বৃদ্ধি করতে পারে, সজীব মাধ্যম ছাড়াই পারে। আমরা কোষের সংজ্ঞাটা জানলাম। এখন এই কোষের প্রাণকেন্দ্র হলো কোষের নিউক্লিয়াস। কোষের প্রাণকেন্দ্র নিউক্লিয়াস, কারণ নিউক্লিয়াস কোষের সকল বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াস যেই কোষের মধ্যে সুগঠিত থাকবে, সুগঠিত বলতে কি বোঝায়? সুগঠিত হলো যে নিউক্লিয়াসের যে চারটা অংশ, নিউক্লিয়াসের চারটা অংশ কি কি? একটা হলো নিউক্লিয়ার মেমব্রেন, এটা হলো নিউক্লিয়ার ঝিল্লি। নিউক্লিয়াসের যে আবরণটা থাকে এটা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি। আর নিউক্লিয়াসের মধ্যে যে মাতৃকা থাকে এটাকে বলে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের মাতৃকা নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিয়াসের মধ্যে অপর একটি ঘন বস্তু থাকে, এটা হলো নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে একটি ঘন বস্তু নিউক্লিওলাস। আর এই নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। এই তাহলে একটা নিউক্লিয়াসের মধ্যে আমরা লক্ষ্য করলাম চারটা বিষয় আছে, চারটি অংশ আছে। এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন, তারপর আছে নিউক্লিওপ্লাজম, এরপর আছে নিউক্লিওলাস,
এরপর হলো ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা, এটাকেই বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। আর কোষ বিভাজনের সময় এই নিউক্লিয়ার রেটিকুলাম থেকেই ক্রোমোজোম সৃষ্টি হয় বা নিউক্লিয়ার রেটিকুলাম ক্রোমোজোমে পরিণত হয়। তাহলে আমরা লক্ষ্য করলাম যে এই নিউক্লিয়াসটা এটা হলো একটা সুগঠিত নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস। তাহলে এই কোষটা, যেই কোষটার মধ্যে সুগঠিত নিউক্লিয়াসটা থাকবে, এই কোষটা হবে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। তাহলে নিউক্লিয়াস এর বাংলা হলো কেন্দ্রিকা। তো যেহেতু এখানে নিউক্লিয়াসটা সুগঠিত, এজন্য এটাকে বলে সুকেন্দ্রিক কোষ। এই কোষটা হবে সুকেন্দ্রিক কোষ। তাহলে এমন কোন কোষ, যে কোষে সুগঠিত নিউক্লিয়াস আছে, এইরকম কোষ আছে জীবজগতের কোথায়? আমরা মনে করি, আমরা জানি যে জীব জগতের মধ্যে যে 5টা জগৎ আছে, 5টা জগতের মধ্যে প্রথম যে জগৎটা মনেরা, ওই জগৎটা ছাড়া বাকি যে 4টা জগৎ আছে, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই জগতের জীবগুলোর মধ্যে এই প্রকৃত কোষ বিদ্যমান। তাহলে এই প্রকৃত কোষ বিদ্যমান 4টি জগতের মধ্যে, সকল জীবের মধ্যে, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই জগতের সকল জীবের মধ্যেই এই প্রকৃত কোষ বিদ্যমান। আর সুগঠিত নিউক্লিয়াস থাকে না, সেই কোষের কি অবস্থা? যে সেই কোষ, আমরা একটু সেই কোষের গঠনটা দেখি। এটা একটা কোষ, তো এই কোষের মধ্যে এই সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তো কি থাকে তাহলে? তার মধ্যে এই নিউক্লিয়াসের যে 4টা অংশ, 4টা অংশের মধ্যে শুধুমাত্র একটা অংশই থাকে। তার মধ্যে নিউক্লিয়ার ঝিল্লি এটা থাকে না, নিউক্লিওলাস থাকে না, নিউক্লিওপ্লাজম থাকে না, থাকে শুধু এই নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। এইভাবে পেঁচিয়ে এই মধ্যে অবস্থান করে। তাহলে এই যে একটা নিউক্লিয়াস, এটা কেমন নিউক্লিয়াস? এটা তো সুগঠিত হলো না, তার সকল অংশের মধ্যে নাই, শুধু আছে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম। এখন এই ক্রোমাটিন তন্তু যদি শুধু থাকে এবং নিউক্লিয়াসের বাকি অংশগুলো না থাকে, তাহলে আমরা বলতে পারি যে এখানে সুগঠিত নিউক্লিয়াস নেই। তাহলে এই কোষটা হলো আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ। তাহলে এটা হলো প্রাককেন্দ্রিক কোষ আর এটা হলো সুকেন্দ্রিক কোষ। প্রাককেন্দ্রিক কোষ বা আদিকোষ ইংরেজিতে বলা হয় প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল, আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ। আর এটা হলো প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল। তাহলে ইউক্যারিওটিক সেল, প্রকৃত কোষ, যে সুপার কিংডমে থাকে তার নাম হলো ইউক্যারিওটা। আমরা জানি জীবজগতের মধ্যে সুপার কিংডম 2টা, একটা হলো প্রোক্যারিওটা, আরেকটা হলো ইউক্যারিওটা। তো যেটা প্রোক্যারিওটা সুপার কিংডম, ওই জগতের সকল কোষগুলো হলো প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটা সুপার কিংডমের জীবদের কোষগুলো হলো প্রোক্যারিওটিক সেল বা আদিকোষ। আর ইউক্যারিওটা সুপার কিংডমের কোষগুলো হলো ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ। এখন আমরা একটু লক্ষ্য করব যে আদিকোষ আর প্রকৃত কোষ এই দুইটার মধ্যে কি কি পার্থক্য আছে। প্রথম পার্থক্যটা তো আমরা আগেই জেনে ফেললাম যে আদিকোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এটা আমরা জানলাম। এবং এই জগতের এই কোষগুলো বা আদিকোষগুলো, এগুলো কোন জগতের মধ্যে আছে? এগুলো মনেরা জগতের জীবদের মধ্যে আছে। মনেরা জগতের জীবের উদাহরণ ব্যাকটেরিয়া আর হলো সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল এর নতুন নাম সায়ানো ব্যাকটেরিয়া তাদেরকে বলা হয়, আর হলো ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়ার জীবদের এই কোষগুলো আদিকোষ। আর আমাদের শৈবাল তার এককোষী
প্রাণী, প্রোটোজোয়া, ছত্রাক, উদ্ভিদ, প্রাণী, এদের সবার দেহের কোষ হলো প্রকৃত কোষ। আমরা প্রথম পার্থক্যটা কি বললাম, যে আদি কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। এরপরে এই আদি কোষ এর মধ্যে কোষের যে অঙ্গাণু, কোষের সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে, সেই অঙ্গাণুগুলোর মধ্যে শুধুমাত্র রাইবোজোম নামক অঙ্গাণুটাই এই আদি কোষের মধ্যে থাকে। তাহলে আদি কোষের কোষীয় অঙ্গাণুর মধ্যে কি থাকে? রাইবোজোম থাকে। এই রাইবোজোম ছাড়া কোষের যে সাইটোপ্লাজমীয় আরও অঙ্গাণু আছে সেগুলো থাকে না। সেগুলো কি কি? তার মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু। এই অঙ্গাণুগুলো আদি কোষের মধ্যে থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। তাহলে প্রকৃত কোষে কি থাকে? প্রকৃত কোষে এই রাইবোজোম তো থাকেই, এটা প্রকৃত কোষে থাকবেই, এটা প্রকৃত কোষে আছে, আদি কোষেও আছে। তাহলে প্রকৃত কোষে রাইবোজোম তো আছেই, এছাড়াও কোষের যে অন্যান্য অঙ্গাণুগুলো আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু, লাইসোসোম, এই সকল অঙ্গাণুগুলি এর মধ্যে আছে। এটাও একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। তাহলে আদি কোষে রাইবোজোম ব্যতীত অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। প্রকৃত কোষে রাইবোজোম সহ সকল কোষীয় অঙ্গাণু বিদ্যমান। আমরা একটু জেনে রাখি যে এই রাইবোজোমটা, এটা হলো কোষের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। এই অঙ্গাণুর মধ্যে প্রোটিন তৈরি হয়। রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা বা প্রোটিন ফ্যাক্টরি। আর এই প্রোটিন জীব কোষের মধ্যে সবচেয়ে বেশি থাকে, কারণ প্রোটিনের মাধ্যমেই তৈরি হয় এনজাইম, প্রোটিন থেকেই তৈরি হয় এনজাইম, হরমোন। আর এই এনজাইম জীব দেহের সকল ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। হরমোন জীব দেহের বিপাকীয় এবং জৈবনিক সকল প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক অণু হলো প্রোটিন। আর সেই প্রোটিন তৈরি, এটা তো সব কোষের জন্যই জরুরি। এই জন্যই রাইবোজোম বা প্রোটিন তৈরির কারখানা, এটা আদি কোষেও আছে, প্রকৃত কোষেও আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আরেকটা বিষয় আমরা একটু জানি, যে এই যে আদি কোষের এই যেটাকে আমরা বললাম ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম, আদি ক্রোমোজোম, এটা প্রকৃত কোষেও আছে, আদি কোষেও আছে, কিন্তু একটু পার্থক্য আছে এদের মধ্যে। আদি কোষের যে ক্রোমোজোম, এটার মধ্যে শুধু ডিএনএ থাকে। আদি কোষের ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে, এখানে কোনো প্রোটিন থাকে না। আদি কোষের ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে, প্রোটিন থাকে না। কিন্তু প্রকৃত কোষের যে ক্রোমোজোম, তার মধ্যে ডিএনএ থাকে, তার সাথে প্রোটিনও থাকে। ডিএনএ এবং প্রোটিন দুইটাই প্রকৃত কোষের ক্রোমোজোমের মধ্যে থাকে, আদি কোষে শুধু ডিএনএ থাকে। আরেকটা বিষয় হলো, এই যে আদি কোষ এবং প্রকৃত কোষ, প্রত্যেকটা কোষেরই একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা আগেই জেনেছি, যে এরা বিভাজন করতে পারে এবং বিভাজনের মাধ্যমে নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। তো এই বিভাজন প্রক্রিয়াটা জীব জগতের মধ্যে, কোষের বিভাজন প্রক্রিয়াটা প্রধানত 3 ধরনের: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এই মিওসিস এর নতুন উচ্চারণ করা হয় মায়োসিস বলে। তো মিওসিস বা মায়োসিস। এখন আদি কোষ বিভাজিত হয়, এই আদি কোষটা বিভাজিত হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। আর এই প্রকৃত কোষ বিভাজিত হয় মাইটোসিস ও মিওসিস প্রক্রিয়ায়। কথা ক্লিয়ার হয়েছে তোমাদের? কোষ বিভাজনের ক্ষেত্রেও পার্থক্য কি? আদি কোষ সরাসরি বিভাজিত হয়। আদি কোষের বিভাজন প্রক্রিয়াটার নাম হলো অ্যামাইটোসিস। এটা একটা সরাসরি বা প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। সরাসরি কোষটা 2 ভাগ হয়ে 2টা কোষ হয়ে যায়। এখন প্রকৃত কোষের বেলায় এই বিভাজনটা একেবারে সরাসরি বা প্রত্যক্ষভাবে হয় না, এর মধ্যে অনেক
জটিল ধাপ অতিক্রম করতে হয়, কতগুলো ধাপ অতিক্রম করতে হয় এবং সেখানে অনেক জটিলতা রয়েছে। তো সেই কোষ বিভাজনটাকে বলা হয় পরোক্ষ কোষ বিভাজন। তার মধ্যে আছে মাইটোসিস এবং মিওসিস। এই মাইটোসিস এবং মিওসিস এই দুইটা কোষ বিভাজন হয় প্রকৃত কোষে, আর আদি কোষে হয় অ্যামাইটোসিস। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ বিষয়টা। এখন আমরা বলবো যে এই যে প্রকৃত কোষগুলো, এই যে প্রকৃত কোষগুলো, এই প্রকৃত কোষ এর মধ্যে সকল অঙ্গাণু বিদ্যমান, সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান, মাইটোসিস হয় বা এবং মিওসিস বা মায়োসিস হয়, এই কথাগুলো প্রকৃত কোষের মধ্যে আছে, এগুলো বিদ্যমান। কিন্তু জীব জগতের মধ্যে, উদ্ভিদের মধ্যে, প্রাণীর মধ্যে, শৈবাল ছত্রাকের মধ্যে, প্রোটোজোয়ার মধ্যে এই যে যত প্রকৃত কোষ আছে এরা আবার কাজ অনুসারে দুই ভাগে বিভক্ত। কিছু প্রকৃত কোষ আছে জীবের দেহকে গঠন করে, অর্থাৎ শুধু দেহের গঠনের কাজে এরা ব্যবহৃত হয়। আমরা মানুষ, আমাদের দেহ প্রকৃত কোষ দ্বারা গঠিত। এখন এই দেহের মধ্যে একটি দুটি নয়, বরং কোটি 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 কোষ বিদ্যমান। এখন এই কোটি কোটি কোষ কি করেছে? আমার দেহ গঠন করেছে। তো এই দেহ গঠনকারী এই কোষগুলোকেই বলা হয় প্রকৃত কোষ এবং দেহ কোষ, ইংরেজিতে বলা হয় সোমাটিক সেল। এখন এই প্রকৃত কোষ, যে সকল প্রকৃত কোষ জীবের দেহকে গঠন করে তাদেরকে বলা হয় দেহ কোষ বা সোমাটিক সেল। এখন এই সোমাটিক সেল দেহ গঠন করে। একটা শৈবাল এর দেহ যদি এককোষী হয় সেটা তো একটা কোষ দ্বারা তৈরি, কিন্তু যেটা বহুকোষী শৈবাল তার দেহের মধ্যে অসংখ্য কোষ আছে। বহুকোষী ছত্রাকের মধ্যে অসংখ্য কোষ আছে, উদ্ভিদের দেহে অসংখ্য কোষ আছে, প্রাণীর দেহে আছে। তাহলে এই প্রত্যেকটা বহুকোষী জীবের দেহ যে অসংখ্য কোষ দ্বারা গঠিত, এই কোষগুলোকে আমরা অবশ্যই কি বলবো? দেহকোষ বলবো। তাহলে দেহকোষ যেগুলো, যে কোষগুলো দেহ গঠন করে, এরা প্রথমত প্রকৃত কোষ, প্রকৃত কোষী জীবের এই প্রকৃত কোষগুলো দেহ গঠনের কাজে নিয়োজিত, এই জন্য এদের নাম দেহকোষ। আর কিছু কোষ আছে প্রকৃত কোষ, যে তাদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে, প্রকৃত কোষের সকল বৈশিষ্ট্য আছে, কিন্তু তারা জীবের দেহ গঠনে ব্যবহৃত হয় না। জীবের দেহ গঠনে ব্যবহৃত হয় না, প্রাণীর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে না, উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ফল তৈরি ব্যবহৃত হয় না, করে না, কিন্তু এরা প্রজননে অংশগ্রহণ করে। প্রজননে অংশগ্রহণ করে, এই কারণে তাদেরকে বলা হয় জনন কোষ। তাহলে যে সকল প্রকৃত কোষ প্রজননে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় জনন কোষ। তাহলে জনন কোষ ইংরেজি হলো গ্যামেটিক সেল বা গ্যামেট। গ্যামেটিক সেল বা গ্যামেট। তাহলে গ্যামেট বা জনন কোষ আমরা জানি দুই প্রকার, একটা হলো শুক্রাণু আর একটা ডিম্বাণু। তো শুক্রাণু এবং ডিম্বাণু এরা দুইজনেই জনন কোষ, এরা দুইজনে আবার প্রকৃত কোষ। কেন? কারণ একটু লক্ষ্য করার বিষয় যে শুক্রাণু যে একটা প্রকৃত কোষ, তো সেই শুক্রাণুর দেহের মধ্যে নিউক্লিয়াস অবশ্যই আছে। এটা একটা শুক্রাণু, এর মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে। সুগঠিত নিউক্লিয়াস যেহেতু আছে, তাহলে অবশ্যই শুক্রাণু একটা প্রকৃত কোষ। কিন্তু এই শুক্রাণু দেহ গঠন করে না, শুধুমাত্র প্রজননে অংশগ্রহণ করে, এই জন্য এটা একটা জনন কোষ। আর হইল ডিম্বাণু, এটা একটা ডিম্বাণু। তাহলে ডিম্বাণু প্রকৃত কোষ কেন? কারণ ডিম্বাণুর যে সুগঠিত নিউক্লিয়াস আছে, এই কারণে ডিম্বাণু একটা প্রকৃত কোষ। তাহলে জীবের দেহ গঠন করে না, কিন্তু জীবের সংখ্যা বৃদ্ধির কাজে অর্থাৎ প্রজননে অংশগ্রহণ করে, এই কারণে শুক্রাণু এবং ডিম্বাণু এরা হলো জনন কোষ। এরা গ্যামেট। GAMET, গ্যামেট।
তাহলে গ্যামেট বা জনন কোষ, শুক্রাণু এবং ডিম্বাণু এরা কি আদি কোষ না প্রকৃত কোষ? এরা প্রকৃত কোষ। কি কারণে প্রকৃত কোষ? কারণ এদেরও সুগঠিত নিউক্লিয়াস আছে। তাহলে আমরা একটু বলার চেষ্টা করি যে এই যে জনন কোষ আর এই যে দেহ কোষ, তো এই দেহ কোষও প্রকৃত কোষ, জনন কোষও প্রকৃত কোষ। পার্থক্য কি? পার্থক্য হলো দেহ কোষগুলো জীবের দেহ গঠন করে আর জনন কোষগুলো দেহ গঠন করে না, এরা প্রজননে অংশগ্রহণ করে। আর একটা বিষয় লক্ষ্য করার আছে, সেটা হলো এই যে সুগঠিত নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম তৈরি হয়, সেই ক্রোমোজোম যদি কোষের মধ্যে এক সেট থাকে, এক সেট ক্রোমোজোম যদি থাকে, তাইলে সেই কোষটাকে বলা হয় হ্যাপ্লয়েড কোষ। কি কোষ? হ্যাপ্লয়েড কোষ। আমরা এই যে শুক্রাণু বললাম, এই শুক্রাণুর মধ্যে এক সেট ক্রোমোজোম আছে, অর্থাৎ এখানে 23টা ক্রোমোজোম আছে, 23টি ক্রোমোজোম আছে এই শুক্রাণুর মধ্যে। এটা একটা সেট, মানুষের ক্রোমোজোমের একটা সেট, 23টা ক্রোমোজোম, এটা মানুষের শুক্রাণুর মধ্যে আছে। তাহলে শুক্রাণু একটা হ্যাপ্লয়েড কোষ। কেন হ্যাপ্লয়েড কোষ? কারণ শুক্রাণুর মধ্যে এক সেট ক্রোমোজোম আছে। সহজ বিষয়, ডিম্বাণু একটি হ্যাপ্লয়েড কোষ। কেন? কারণ ডিম্বাণুর মধ্যে এক সেট ক্রোমোজোম আছে আর আমাদের এক সেট হলো 23টি। এই জন্য মানুষের ডিম্বাণুর মধ্যে 23টি ক্রোমোজোম আছে, 23টি ক্রোমোজোমের একটি সেট আছে। এখন এই শুক্রাণু এবং ডিম্বাণু প্রজননের সময় এরা পরস্পর মিলিত হয়। শুক্রাণু ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে, শুক্রাণু দ্বারা ডিম্বাণু নিষিক্ত হয়। তাহলে শুক্রাণু আর ডিম্বাণুর এই মিলনটাকে বলা হয় নিষেক। শুক্রাণু ডিম্বাণুর মিলনকে কি বলা হয়? নিষেক। আর নিষেকের ফলে এরা দুইজন যখন একত্রিত হয়, তখন যে কোষটা তৈরি হয় তার নাম হয় জাইগোট। কি নাম হয়? জাইগোট। তাহলে এই শুক্রাণু আর ডিম্বাণু এরা যখন মিলিত হইল, তখন এই কোষটা তৈরি হইল। এই কোষটা যে তৈরি হইল, এই কোষটার নাম কি হবে? এই কোষটার নাম হবে জাইগোট। তাহলে আমরা যদি একটা জাইগোট তৈরি করি, যে আমরা একটা জাইগোট তৈরি করব, এটা একটা জাইগোট মনে করি, জাইগোট। তাহলে এই জাইগোটের মধ্যে কি আছে? এই জাইগোটের মধ্যে তো এই শুক্রাণুর এই 23টাও আছে আর এই ডিম্বাণুর এই 23টাও আছে। তাহলে 23 আর এই 23। তাহলে জাইগোটের এই নিউক্লিয়াসের মধ্যে 23 আছে, মানে দুইটা সেট আছে ক্রোমোজোমের। তাহলে শুক্রাণুর 23টা ক্রোমোজোম, ডিম্বাণুর 23টা ক্রোমোজোম একত্রিত হইল জাইগোটের মধ্যে। তাহলে জাইগোটের মধ্যে কয় সেট? জাইগোটের মধ্যে হলো 2 সেট ক্রোমোজোম। তাহলে কোনো কোষের মধ্যে যদি 2 সেট ক্রোমোজোম থাকে, তাকে বলা হয় ডিপ্লয়েড কোষ। ডিপ্লয়েড কোষ কাকে বলে? যে কোষে 2 সেট ক্রোমোজোম থাকে। এখন এই যে জাইগোটের মধ্যে 2 সেট ক্রোমোজোম, এখন এই জাইগোটটা তো এরপরে বিভাজিত হবে, বিভাজিত হয়ে হয়ে অসংখ্য কোষ তৈরির মাধ্যমে একটা জীব দেহ তৈরি করবে। তাহলে সেই জীব দেহের প্রতিটা কোষের মধ্যেই 2 সেট ক্রোমোজোম থাকবে। যেমন মানুষের দেহ, আমাদের এই দেহ, আমাদের দেহের প্রতিটা কোষের মধ্যেই এই 23 জোড়া ক্রোমোজোম আছে। এই 23 জোড়ার মধ্যে 23টা আসছে শুক্রাণু থেকে, 23টা আসছে ডিম্বাণু থেকে। এই জন্য আমাদের দেহের প্রতিটা কোষ হলো ডিপ্লয়েড। আমাদের দেহের প্রতিটা কোষ দেহ কোষ, এবং এই দেহ কোষের মধ্যে যেহেতু প্রত্যেকটা কোষের মধ্যে ক্রোমোজোম আছে 2 সেট, এই জন্য আমার দেহের প্রতিটা কোষ হলো ডিপ্লয়েড কোষ। এই জাইগোট থেকে শুরু করে আমাদের দেহের এই সারা দেহের মধ্যে যে 100 ট্রিলিয়ন কোষ আছে, এই 100 ট্রিলিয়ন কোষের প্রতিটা কোষের মধ্যেই এই 23টি এবং এই 23টি 23 অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম প্রতিটা কোষের মধ্যে আছে। তাহলে আমরা লক্ষ্য করতেছি যে আমরা দেহটা হইলো আমাদের ডিপ্লয়েড। কারণ আমাদের দেহের মধ্যে আবার জনন কোষ, শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন হয়। পুরুষের দেহে উৎপন্ন হয় শুক্রাণু, এটা আবার জনন কোষ। স্ত্রীদের দেহে উৎপন্ন হয় ডিম্বাণু, এটা আবার জনন কোষ। এখন এই শুক্রাণু ডিম্বাণু আবার হ্যাপ্লয়েড। তা আমরা ডিপ্লয়েড, আমাদের দেহে উৎপন্ন হয় আবার হ্যাপ্লয়েড কোষ, আর সেই হ্যাপ্লয়েড কোষগুলো আবার মিলিত হয়ে জাইগোট নামক ডিপ্লয়েড কোষ তৈরি করে। সেই জাইগোট থেকে আবার নতুন জীব দেহ তৈরি হয়। তাহলে বোঝা যাইতেছে যে প্রত্যেকটা জীবের মধ্যেই
একসময় ডিপ্লয়েড অবস্থায় থাকে, আবার পরবর্তীতে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। এই হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের মধ্যে এইভাবে পর্যায়ক্রমিক আবর্তন চলতে থাকে। কোনো জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার এই পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনক্রম বলে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।